কবির আর সীতা বালির মাঝখানে দাঁড়িয়েছিল। ওয়াও, জয়সলমের তো তুমি যেরকম বলেছিলে তার থেকে অনেক বেশি সুন্দর। তোমাকে বলেছিলাম না সীতা, যে শীতকালে ঘোরার জন্য যদি কোনো বেস্ট টুরিস্ট স্পট থাকে সেটা হলো জয়সলমের। কিন্তু মরুভূমি যতটা সুন্দর ছিল ততটাই রহস্যময়ও ছিল। দূর দূর অব্দি শুধু হাওয়ার আওয়াজ, যে পুরনো টেন্টের থরথর আওয়াজ শোনা যাচ্ছিল। সীতা নিজের মোবাইলে টিলা, উট আর সূর্যাস্তের ছবি তুলছিল। সময় কিভাবে কেটে গেল যেন বালি নিজের মুঠোয় সময়কে আটকে রেখেছে। সন্ধে হঠাৎ হয়ে গেল। কবির, যদি এখন আমরা হোটেলে ফেরত যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। আরে তুমি কি পাগল হলে? মরুভূমিতে একটা রাত কাটানো অবশ্যই দরকার জীবনে, বুঝেছো? তারপরে ওরা কিছু টেন্ট দেখতে থাকলো। হঠাৎ এক বুড়ো লোক ওদের সামনে এসে দাঁড়ালো। দাদা বাবু, মেম সাহেব, রাতটা আমাদের টেন্টেই কাটান। ভালো ব্যবস্থা করা হয়েছে, খাবার, কম্বল সবকিছু। ওর আওয়াজে এক অদ্ভুত কষ্ট ছিল, যেন ও শুধু আমন্ত্রণ দিচ্ছিল না, বরঞ্চ সাহায্যও চাচ্ছিল। কিন্তু ওর কথা পুরো হওয়ার আগে দুটো ছায়া খুব জোরে ওর সামনে এসে দাঁড়ালো, ফুলচাঁদ আর শ্যামলাল। এই যে রামচরণ, আরে সেই দিন গেছে যখন লোকজন তোর টেন্টে থাকতো। এখন আমাদের ক্লায়েন্ট, যা এখান থেকে বেরিয়ে যা। রামচরণের চোখ ভরে গেল, কিন্তু ও কিচ্ছু বলল না, শুধু আস্তে আস্তে অন্ধকারের দিকে ফেরত গেল। সীতা আর কবির একে অপরকে দেখতে লাগলো। দিদি, ও আসলে মাতাল তো। আমাদের টেন্টে থাকুন না, এখানে সব সুবিধা রয়েছে। কবির আর সীতা চুপচাপ ওদের সাথে চলে গেল। টেন্ট ভেতর থেকে বড়, পরিষ্কার আর আরামদায়ক ছিল। আপনার টেন্টটা এখানে, সামনে লাল রঙের টেন্টটা দেখতে পাচ্ছেন? আমরা দুজন ওখানেই রয়েছি। কোনো জিনিসের দরকার হলে অবশ্যই জানাবেন। কবির আর সীতা শুয়ে পড়ল। মরুভূমির হাওয়া আস্তে আস্তে বাড়তে লাগলো। টেন্টের দেয়াল ভয়ঙ্কর ভাবে খড়খড় করতে লাগলো। রাতের নিস্তব্ধতা যেন চিৎকার করছিল। মাঝরাত হতে হাওয়া আরো তীব্র হয়ে গেল। সীতার ঘুম ভেঙে গেল, আর সেই মুহূর্তেই ওর কানে খুব আস্তে একটা ঘুঙুরের আওয়াজ এলো। কবির, কবির, ওঠো, কেউ ঘুঙুর পরে বাইরে ঘুরছে। কবির গভীর নিদ্রায় ছিল। সীতা আস্তে আস্তে এগিয়ে গেল আর টেন্টের পর্দা সরালো। বাইরের দৃশ্য ওর শ্বাস আটকে রাখছিল। সামনে কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়েছিল। লম্বা লাল ঘাগরা, ভারী ঘুঙুর আর অনেকটা টানা ঘোমটা, যেটা ওর চেহারাকে পুরোপুরি ঢেকে দিয়েছিল। ওর আশেপাশের হাওয়া স্থির ছিল, কিন্তু ওর অবস্থানে বালি যেন নিজে থেকেই কাঁপছিল। ওর পায়ের নিচের বালি যেন কাঁপছিল, আর ওর চলন্ত পায়ের কিন্তু কোনো চিহ্ন ছিল না। তুমি কে? কে তুমি? মেয়েটা কোনো উত্তর দিল না, শুধু আঙুল দিয়ে সীতাকে নিজের দিকে আসতে বলল। সীতার হাড়ে যেন বরফ গলে গেল। তখনই মেয়েটি ঘুরল আর লাল টেন্টের দিকে যেতে লাগলো, সেই যেখানে ফুলচাঁদ আর শ্যামলাল ঘুমোচ্ছিল। মেয়েটা কোনো আওয়াজ না করে টেন্টের ভেতরে ঢুকে গেল। বড় মুহূর্তে দুজনের ঘুম ভেঙে গেল। ওরা চোখ কচলাতে কচলাতে বলল, এখন এত রাত্রে আবার কে এলো? ঘোমটা আলা মেয়েটি দেখল ওদের চেহারার রং উড়ে গেল। মেয়েটা আস্তে আস্তে নিজের ঘোমটা ওঠালো। ওর চেহারা যেন হাজারো জায়গা থেকে ফাটা ছিল। লাল জ্বলন্ত চোখ, কালো পচে যাওয়া চুল আর একটা হাসি যেটা কোনো মানুষকে জীবন্তই খেয়ে ফেলে। কে তুমি? তোদের মৃত্যু ফেরত এসেছে। পর মুহূর্তেই ও কোনো শেয়ালের মতন ঝাঁপিয়ে পড়ল। ওর হাত শ্যামলালের ছাতিতে ঢুকে গেল। ট্রেন থেকে এক চিৎকার পাওয়া গেল। ফুলচাঁদ চিৎকার করলো, কিন্তু মৃত্যু ওর ঘাড়ে কামড় বসিয়েছে। কিছু সেকেন্ডেই দুজনে নির্জীব হয়ে গেল। সীতা এইসব দেখে নিজের খোলা চোখে দেখছিল। হঠাৎ কেউ যেন ঠান্ডা হাত সীতার ঘাড়ে রাখলো। সীতা পেছনে ঘুরে তাকালো। ওর সামনে কবির দাঁড়িয়েছিল। কি হয়েছে সীতা? বাইরে কেন দাঁড়িয়ে আছো? সীতা কাঁপতে হাতে সামনে টেন্টের দিকে ইশারা করলো, যেখানে কিছুক্ষণ আগে ও মৃত্যুর নাচ দেখেছিল। হঠাৎ মরুভূমির মাটি তীব্র ঝটকায় কাঁপতে লাগলো।
সব দেখতে মেয়েটি বিদ্যুতের মতন দুজনের সামনে এসে দাঁড়ালো। কবিরের শ্বাস যেন গলায় আটকে গেছিল, ওর ঠোঁট শুকিয়ে গেছিল, যেন ওর আত্মাকে কেউ ঘুষি মেরে আটকে দিয়েছিল। ওর শরীরের মধ্যে একটা সুর চক্রান ছড়িয়ে গেল, যেন বালি ওর পা থেকে খুন চুষছিল। মেয়েটির চেহারা আগের থেকেও আরো ভয়ঙ্কর হয়ে গেল। ওর চোখে এক আগুন ছিল, আর চুল এমন যেন চিতার রাগ দিয়ে বানানো। আর তারপরও ভরা কিন্তু খুব জোরে আওয়াজে বলল, ভয় পেও না, তোমায় মারবো না, তোমায় আমি জীবিত রাখবো, যাতে তুমি আমার গল্প সবাইকে বলতে পারো। কবির আর সীতার চোখে ঘন অন্ধকার ছেয়ে গেল, আর ওরা দুজনেই একসাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হতে ওদের চোখের সামনে পুরনো চিত্র জ্বলন্ত লাল রঙে ফুটে উঠল, যেন কেউ ওদের মাথায় হঠাৎ এক ভয়ানক ফিল্ম চালিয়ে দিয়েছে। রিয়া ছোটবেলায় অনাথ হয়ে গেছিল, ওর মা বাবা অনেক আগেই চলে গেছিল। রামচরণ, যে রিয়ার বাবার সব থেকে বড় মিত্র ছিল, যে ওকে পালন পোষণ করে বড় করেছিল, রামচরণ সব সময় বলতো, শোনো মা, তোর জন্যই তো আমার ব্যবসাটা ভালো চলে রে। তুই যদি না থাকতিস না, তাহলে আমার যে কি হতো কে জানে। এটা তুমি কিরকম কথা বলো বাবা? তুমি তো আমায় মানুষ করেছো, তুমি আমার বাবার থেকেও বড়। ওদের এই ছোট পৃথিবী খুশির ছিল, প্রত্যেক খুশিরই এক শত্রু হয়। এখানে শত্রু ছিল শ্যাম, লাল আর ফুলচাঁদ। দুজনে মজদুর ছিল, কিন্তু নজর নোংরা আর মন বিষাক্ত ছিল। একদিন দুজনে রামচরণের টেন্টের বাইরে বলল, রামচরণ, যতদিন টুরিস্ট এখানে আসে, তুই জেনে বুঝে ওই মেয়েটার নাচ দেখিয়ে টেনে নিস, তাই না? তোর জন্য আমাদের ব্যবসা একেবারে উঠে যাচ্ছে রে, যত সব। রামচরণ রেগে গিয়ে খেতে বলল, এখান থেকে বেরিয়ে যা তুই, নয়তো ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবো, বুঝলি? দুজনে রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর রামচরণ সন্ধ্যেবেলায় ট্রেন থেকে বাইরে বেরোলো। এই সুযোগেরই ফুলচরণ আর শ্যামলাল অপেক্ষা করছিল। রাতের নিস্তব্ধতায় দুজনে মদের নেশায় ধূত হয়ে রিয়ার টেন্টে ঢুকে গেল। রিয়া এই দৃশ্য দেখে কেঁপে উঠল, তোমরা দুজনে এই সময় এখানে কি করছো? বেরিয়ে যাও আমার টেন্ট থেকে। কিন্তু মদের নেশায় ডুবে যাওয়া ওদের নজর থেমেছিল না। আরে চলে যাব আমার জান, কিন্তু সবার আগে নিজের মনের ইচ্ছেটাকে পূরণ করে ওই টেন্টে যা হয়েছিল সেটা শব্দে ব্যাখ্যা করা যাবে না। শুধু রিয়ার চাপা আওয়াজ আর বাইরের অন্ধকার সাক্ষী রইল। ওরা দুজনে রিয়ার জীবনের শেষ আলো নিভিয়ে দিল। কিছুক্ষণ পর ওদের যখন নেশা একটু কম হলো, তখন ফুলচাঁদ কাঁপা স্বরে বলল, এখন তুই আমাদেরকে চিন্তা করিস না, ও কাউকে কোনো কথাই বলবে না। ওকে আমরা জীবন্ত ছাড়লে তবে তো। পর মুহূর্তে রিয়ার শ্বাস আটকে দেয়া হলো, ওর শরীর ঠান্ডা হয়ে গেল, আর ওর চোখ সব সময়ের মতন বুঝে গেল। রাতের অন্ধকারে ওরা দুজনে ওর লাশকে নিয়ে গিয়ে মরুভূমির মধ্যে পুঁতে দিল। সকালে যখন রামচরণ ফেরত এলো, তখন রিয়া কোথাও ছিল না, কিন্তু লোকেরা শুধু ভুলভাল বলল, আরে হয়তো রিয়া কোনো টুরিস্টের সাথে পালিয়ে গেছে। আজকালকার মেয়েরা তো এরকমই হয়। রামচরণের দুনিয়া সেদিনই শেষ হয়ে গেছিল, কিন্তু রিয়ার আত্মা সেটা শেষ হয়নি, সেটা কবির আর সীতা এবার জ্ঞান ফিরল। ওদের চোখের সামনে রিয়া এখনো ভূতিয়া রূপেই দাঁড়িয়েছিল। বাড়ি ওর আশপাশেই ঘুরছিল। এটাই সেই জায়গা যেখানে আমার লাশ পোতা হয়েছে। আমার অন্তিম সংস্কার করে দাও, তবেই আমার আত্মা শান্তি পাবে। সকালের হালকা আলোয় কবির আর সীতা রামচরণের কাছে পৌঁছালো। ওনার চোখ জলে ভর্তি ছিল। উনি সারা ঘটনা পুরো সত্যি রামচরণকে বলে দিল। রামচরণ সেখানেই মাটিতে পড়ে গেল। ও চুপচাপ সেই জায়গায় পৌঁছালো যেখানে রিয়ার লাশ পোতা হয়েছিল, আর সম্মানের সাথে ওর শেষকৃত্য সম্পন্ন হলো। হাওয়া একদম শান্ত হয়ে গেছিল, যেন কোনো অসুখী আত্মা মুক্তি পেয়ে গেল। কিন্তু বালির নিচে এখনো কিছু জেগেছিল, যেন ওরা ফিসফিস করছে। জয়সালমের এখনো সেই গল্প মনে রেখেছে।